দই চপ মিষ্টির আসল টেস্ট পেতে একবার এই নতুন পদ্ধতিতে বাড়িতে দই চপটা বানিয়ে দেখুন। দেখবেন বানানো একদম জলের মতো সহজ, আর এমন কিছু বেশি উপকরণও কিন্তু এখানে লাগবে না। খুব সহজে আর কিভাবে এই রসালো নরম তুলতুলে দই চপটা বাড়িতে বানাবেন সম্পূর্ণই আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি মৃণাল, মিষ্টির কারিগর। নমস্কার বন্ধুরা, বেঙ্গল সুইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো পারফেক্টভাবে দই চপ বাড়িতে আপনারা কিভাবে তৈরি করবেন। আপনারা হয়তো বাড়িতে অনেকেই দই চপ বানিয়েছেন, আমাকে সেটা কমেন্ট করেছেন, কিন্তু দই চপটা আপনারা বাড়িতে বানাচ্ছেন, দেখতে খুবই সুন্দর লাগছে, কিন্তু খেতে অতটা টেস্টফুল হচ্ছে না। তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো দই চপটা দেখতেও যেমন সুন্দর, খেতেও যেন তার থেকে বেশি সুন্দর হয়। কারণ আমরা সবসময় জানি যে কোনো জিনিস যেটা তৈরি করি খাওয়ার জন্য, সেটা যেন একটা মুখে দিলেই মিলিয়ে যায় আর কোয়ালিটিফুল হয়। হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু যেটা দেখাবো একদম পারফেক্ট দেখাবো। একবার দেখলেই কিন্তু আপনারা বাড়িতে কিন্তু খুব সহজে এটা মানিয়ে নিতে পারবেন। এখানে দেখুন, এখানে আমার 1 কাপ দই, 1 কাপ দই মানে এখানে 200 গ্রামের মধ্যেই কিন্তু আছে। হয় এবার দেখুন, এই যে দইটাকে আমি ডাইরেক্টলি ময়দার সাথে দেবো না। এই দইটাকে আমরা যেমন ছানার জলটা ছড়িয়ে নিই, এই দইয়ের মধ্যে থেকে যে জলটা থাকে সেটাকে আমরা ঝরিয়ে নেবো। দেখুন দইটাকে আমি কিভাবে জলটা ঝরাচ্ছি। এবার দই চপ বানানোর জন্য দইয়ের যে জলটা থাকে সেটা ঝরিয়ে নিচ্ছি। তার জন্য একটা মিক্সিং বোলের ওপরে এরকম একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি, আর তার উপরে দেখুন সাদা যে কোনো গামছা হলেই হবে। এখানে আমি ভিজিয়ে জাস্ট দিয়ে দিলাম। 1 কাপ টক দইকে আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। দেবার পর এটাকে কিন্তু এইভাবে ওপর থেকে কিছু একটা ভারী জিনিস চাপিয়ে দেবেন। দিলেই দেখবেন জলটা কিন্তু পড়ছে। দেখুন জলটা কিন্তু একদম পড়ছে। আমি এখানে দুটো কাঁচের বাটি বসিয়ে দিলাম, একটু ভারী জিনিস। 5 থেকে 10 মিনিটের মতো এরকম একটু ভারী জিনিস চাপিয়ে রাখলেই এর দইয়ের যে জলটা সেটা ঝরে যাবে। এবারে দেখুন টক দইয়ের জলটা যতক্ষণ ঝরছে ততক্ষণ আমি একটা চিনির রস তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি কতটা চিনি দিচ্ছি আর কিভাবে করছি একবার দেখে নিন। এখানে দেখুন আমার আগের কিন্তু একটু অল্প রস রয়ে গেছে, তো এই রসটার মধ্যেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আপনাদের বাড়িতে যদি পুরনো রস থাকে, কোনো মিষ্টি করেছেন বা সেই রস রয়ে গেছে, সেগুলো দিয়েও কিন্তু আপনারা বানাতে পারবেন। সাধারণত 200 গ্রাম টক দইয়ের জন্য আমি কতটা চিনি ব্যবহার করছি সেটাই দেখুন। 1 কাপ, 2 কাপ, এই 3 কাপের মতো আমি এখানে চিনিটা দিলাম। এর থেকে বেশি চিনি দেওয়ার দরকার নেই। 3 কাপ চিনি মানে এখানে 750 গ্রাম, 650 থেকে 750 গ্রামের মধ্যেই হবে। আচ্ছা, এখানে 3 কাপ চিনির জন্য আমি কিন্তু 3 কাপই জল দেব। সেজন্য দেখুন এই কাপটায় করে আমি 3 বার জল দিয়ে দিলাম। 2 কাপ, তাহলে 3 কাপই আমি এখানে জলটা দিয়ে দিলাম। রসটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আনার জন্য এখানে 2 থেকে 4টে ছোটো এলাচের মুখটা ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। 2টোর এখানে দিলাম, আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন। আচ্ছা, এখানে চিনি আর জলটা গুলে গেলেই কিন্তু আমাদের রসটা তৈরি হয়ে যাবে। এখানে আর বেশি কিছু পাক করার কোনো প্রয়োজন নেই। এবার দেখুন রসটা আমার এখানে ফুটে গেছে। রসটা কিন্তু এখানে চিনিগুলো সব গলে গেছে, একদম রস পারফেক্ট রেডি। এখানে পাক করার কোনো প্রয়োজন নেই। হাতে নিয়ে যদি দেখেন, দেখবেন হালকা স্লিপ করছে, তার মানে রসটা এখানে মিডিয়াম আছে। খুব বেশি পাতলাও নয়, আবার খুব বেশি মোটাও নয়, এরকম মিডিয়াম রস করে আমরা রেখে দিচ্ছি। আর এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ এটা অনেকক্ষণ গরম রাখতে হবে। তো এটা আমি তৈরি করব, অনেকটা টাইম লাগবে, সেজন্য গরম রাখার জন্য। তো এখানে কতটা গরমে আমি এই দই চপগুলো ফেলবো সেটাও দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি এটাকে ঢাকা দিয়ে জাস্ট রেখে দিলাম। চিনির রসটা তৈরি করে নেওয়ার পর এবার আমি এখানে যে দইটাকে আমি এখানে জাগ করতে দিয়েছিলাম জল ঝরাতে, সেই দইটাকে আমি নিয়ে নেব। আর দইটা নিয়ে নেওয়ার পর এতে আমি যে উপকরণগুলো দিচ্ছি, আর সেই উপকরণগুলো আমি কতটা পরিমাণ দিচ্ছি সমস্তটাই দেখিয়ে দিচ্ছি, একবার ভালো করে দেখে নিন। এবার দেখুন যে টক দইটা আমি জল ঝরাতে দিয়েছিলাম, বাটিটা আমি তুলে নিচ্ছি, দিয়ে এখানে আমি একটা বাটি রেখে দিচ্ছি। এবার এই গামছাটা আমি সরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন টক দইটা কিন্তু আগের থেকে অনেকটাই কিন্তু জলটা ঝরে গেছে, আর অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে। এবার এই টক দইটাকে আমি এবার এইভাবে তুলে নেব। হালকা করে আর একটু জলটা আমি ঝরিয়ে নিচ্ছি। এবার এটা আমি সরিয়ে নিচ্ছি। এবার দেখুন এই যে টক দইয়ের জলটা, এটা কিন্তু ফেলে দিলে হবে না, এটারও কাজ আছে। সেটা কি কাজ করব সেটা দেখিয়ে দেবো। দেখুন এই জলটাকে আমি এতে তুলে নিলাম।
তাহলে জলটা আমি রেখে দিলাম। এইবারে দেখুন, এবারে এই টক দইটা এখানে আমি দিয়ে দিচ্ছি। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে 200 গ্রাম টক দইটা এখন 100 গ্রামে এসে গেছে, ছানার মতো কিন্তু শক্ত হয়ে গেছে। এই যে টক দইটা, এতে আমি এবার কি কি দেব দেখুন। ময়দা দিতে হবে। আচ্ছা, এখানে 1 কাপ টক দইয়ের জন্য আমি এখানে ব্যবহার করব 2 কাপ ময়দা। 1 কাপ টক দই বলতে এটা জল ঝরিয়ে নিয়েছি, 1 কাপ ছিল সেটা জল ঝরিয়ে নিয়ে এতটা হয়েছে। তো আমি যেহেতু টক দইয়ের হিসাবটা নিয়েছি, সেই হিসাব অনুযায়ী কিন্তু ময়দাটা দেব, মাথায় রাখবেন এটা ভালো করে। এখানে দেখুন, এখানে সাধারণত 125 গ্রাম করে একটা মেজারিং কাপে ময়দা আমি এখানে ব্যবহার করছি। তাহলে 2 কাপ যেহেতু ময়দা, তাহলে 250 গ্রাম হবে। তাহলে এই 250 গ্রামের বেশি কিন্তু ময়দা এখানে ব্যবহার করা যাবে না। এর থেকে বেশি ময়দা ব্যবহার করলে কোয়ালিটিটা কিন্তু সেরকম আসবে না। এবার দেখুন, এখানে আমি এই 2 কাপ ময়দা এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দেখুন অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি দেখুন, এখানে ময়ানের জন্য আমি ব্যবহার করছি সাদা তেল। আপনারা চাইলে গাওয়া ঘিটা দিতে পারেন, গাওয়া ঘি দিলে কিন্তু খেতে অনেকটাই বেশি ভালো লাগবে। তাহলে এখানে আমি 2 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার এখানে একটা জিনিস দেব, সেটা কিন্তু সিক্রেট। এটা দিলে কিন্তু কোয়ালিটিটা বা টেস্টটা ভালো আসবে। সেটা দেখুন, এখানে আপনারা দেখে বুঝতে পারছেন এটা কি, এটা জায়ফল। এই জায়ফলের গুঁড়োটা কিন্তু দই চপে দিলে এতটাই টেস্টফুল হবে যে আপনি কল্পনাই করতে পারবেন না। এই এই এটা আমি অল্প করে একটু এই গ্রেটারের সাহায্যে গুঁড়িয়ে দিচ্ছি। দেখুন, খুব অল্প দিতে হবে, বেশি খুব দেওয়ার দরকার নেই, খুব অল্প করে, কারণ ফ্লেভার খুব বেশি হয়ে গেলে আবার তেঁতো হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। এইটা দিয়ে দেওয়ার পর এবার মূল যে উপকরণ, সেটা হচ্ছে খাবার সোডা বা বেকিং সোডা। বেকিং পাউডার কিন্তু নয়, বেকিং সোডা। কতটা দিচ্ছি একবার ভালো করে দেখুন। এখানে কতটা হবে এটা দেখে আপনাদের মনে হচ্ছে, দেখুন 1/4 টিস্পুন। এটা যদি আপনারা টিস্পুনে করে মেপে নেন, দেখবেন 1/4 টিস্পুনই কিন্তু হবে। তো একবার মেপে আপনাদেরকে দেখিয়ে দিই, আপনাদের সন্দেহটা দূর হয়ে যাবে। তো এটা এখানে রাখলাম। দেখুন, সমান সমান আমি নিয়েছিলাম 1/4 টিস্পুন। তাহলে এর থেকে বেশি পরিমাণ দেওয়া যাবে না, 1/4 টিস্পুন কিন্তু এখানে বেকিং পাউডার নয়, বেকিং সোডাটা আমি দিয়ে দিলাম। ব্যাস, আর কিছু লাগবে না। মোটামুটি সব কিছু এখানে দেওয়া প্রয়োজন যেগুলো ছিল সেগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার হাতে করে আমি এগুলোকে মেখে নেব। এবার যখন মাখছি, দেখতে পাচ্ছেন এখানে মনে হচ্ছে তো যে জল লাগবে নরম করার জন্য। এটাই কিন্তু খুব বেশি শক্ত বা নরম করলে হবে না, মিডিয়াম স্ট্রাকচারে মাখতে হবে। তার জন্য কিন্তু এখানে জল লাগবে। তো এখানে জলের বদলে কি দিতে হবে বলে দিচ্ছি। আচ্ছা, এটা তো আমি মেখে নিচ্ছি। মেখে নিতে নিতে দেখছি যে টক দইটা যে পরিমাণ দেওয়া আছে তাতে কিন্তু ময়দাটা মাখা যাচ্ছে না। তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানে জল দিতে হবে? কখনোই না। আমি যে টক দইয়ের জলটা ঝরিয়ে রেখেছি, এই টক দইয়ের জলটা যতটা পরিমাণ এখানে লাগবে ঠিক ততটা পরিমাণই কিন্তু হিসাব করে দেব। মানে কনসিস্টেন্সিটা পৌঁছে এই টক দইয়ের জলটাই কিন্তু আমি এখানে ব্যবহার করব। আচ্ছা, এখানে আপনাদের মনে প্রশ্ন আসবে, যদি টক দইয়ের জলটাই ঝরিয়ে নেওয়া হয় তাহলে আবার টক দইয়ের জলটা দিয়ে ময়দাটা মাখার কারণটা কি? এই প্রশ্নটা হয়তো আপনাদের মনে আসছে। তো এর যে কারণটা সেটা কিন্তু আমি ভিডিওর মধ্যেই বলবো। তার আগে আমি ময়দাটা আগে মেখে নিই এই টক দইয়ের জলটা দিয়ে। এক্সট্রা করে কোনো জল কিন্তু এখানে ব্যবহার করলে হবে না, এই টক দই ঝরানো জলটা দিয়েই কিন্তু মাখবো। আর এই জলটা কেন ঝরালাম বা আবার কেন এইটা দিয়ে মাখা হচ্ছে সম্পূর্ণই কিন্তু বলছি। এবারে দেখুন, টক দই দিয়ে আমার এখানে সম্পূর্ণভাবে ময়দাটা খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব একটা বেশি আমি শক্তও করিনি, আবার খুব একটা বেশি নরমও করিনি। আর এইভাবে মেখে রেখে নেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য রেস্টে। টক দই আর ময়দাটাকে মেখে নিয়ে আমি এখানে
5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। এবারে দেখুন 10 মিনিট হয়ে গেছে, আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে ফার্মেন্টেশন প্রক্রিয়াটা কীরকম হয়েছে, মানে ময়দার টেক্সচারটা কীরকম আছে দেখুন। আচ্ছা, এখানে দেখুন 10 মিনিটের মধ্যেই কিন্তু ময়দাটা একদম ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যম তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ময়দাটার মধ্যে কিন্তু অনেকটা ভাপ এসে গেছে। আপনি দেখুন ময়দাটা কিন্তু অনেকটা ফেঁপে গেছে। তার মানে কি, ময়দাটা আর টক দইটা মিশে খুব সুন্দরভাবে ফার্মেন্টেশনের মাধ্যমে এটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি একটা জায়গার মধ্যে। এই জায়গাটার মধ্যে আমি করব, তো এখানে প্রথমে আমি একটু সাদা তেল মাখিয়ে দিচ্ছি। তো এই প্রসেসটা আমি কিভাবে করছি একবার ভালো করে দেখুন। এবার এখান থেকে আমি এই ডোটাকে তুলে নিলাম। এবারে দেখুন এই ময়দাটিকে আমি ভালো করে একবার মেখে নেব। যদি হাতে জড়িয়ে যায়, হাতে একটু এভাবে তেলটা মেখে নেবেন। এবারে একটু এইভাবে প্রেস করে দেওয়ার পর এটাকে হাতে করে একটু ভালো করে প্রেস করে দেবেন। দিয়ে ওপর থেকে একটু তেল এইভাবে ব্রাশ করে দেবেন, দিয়ে এইভাবে এটাকে বেলে নিতে হবে। আজকে আমি আপনাদেরকে এই দই চপটা একদম নতুন স্টাইলে দেখাবো। এটা ভাবতেই পারবেন না যে এইভাবেও কিন্তু করা যায়। এভাবে একটু পাতলা করে বেলে নিতে হবে। তো কতটা পাতলা সেটা আমি বলে দিচ্ছি। দেখুন এইভাবে আমি বেলে নিয়েছি, তবে খুব বেশি পাতলা করিনি। দেখুন মিডিয়াম স্ট্রাকচার আছে, মোটামুটি কতটা থিকনেস আছে নিশ্চয়ই বুঝতে পারছেন। খুব বেশি পাতলা করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার দেখুন এখানে যে বেকিং সোডার যে ঢাকাটা আছে এটা দিয়ে আমি কাটিং করব। দেখুন এটা কাটিং করার জন্য এই ঢাকাটাকে একদম এইভাবে বসিয়ে বসিয়ে কাটিংটা করে নিতে হবে। আমি কিভাবে করছি একবার দেখুন। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে উঠছে। এইভাবেই কিন্তু প্রত্যেকটা আমি কাটিং করে নেব। এইভাবে করলে কিন্তু দই চপের কোয়ালিটিটা অনেক ভালো হবে। আর প্রত্যেকবারে কাটার সময় এইভাবে একটু তেল ব্রাশ করে নেবেন। এইভাবে কাটিং করলে দই চপটা তৈরি করতে আপনাদের অনেক সুবিধা হবে। কারণ দেখুন হাতে করে চেপটেক করে করা যায়, সেটা করলে কী হবে, শেপটা ভালো আসবে না। আর এটা করে করলে কী হবে, শেপটা একদম প্রত্যেকটাই সমান আসবে। তো একদম সিম্পল একটা কাজ, তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এবারে যে ছাড়টা পড়ে আছে এটাকেও আমি মেখে নেব। মেখে ওই একই রকম প্রসেসে কিন্তু আমি দই চপগুলো বানিয়ে নেব। এবারে দেখুন এইগুলোকে আমি রেখে দেওয়ার জন্য একটু সাদা তেল মাখিয়ে দিচ্ছি একটা জায়গায়, দিয়ে এইগুলোকে আমি প্রত্যেকটা তুলে নিচ্ছি। এবারে যে ছাড়টা আছে এটাকেও আমি একই রকমভাবেই তৈরি করে নেব। এবারে দেখুন সবগুলো আমার এখানে তৈরি হয়ে গেছে, একই রকমভাবে তৈরি করে নিয়েছি। এবারে এগুলোকে ভাজার জন্য আমি তেল বসাবো। আর কীভাবে ভাজছি সেটাই দেখুন। এখানে তেলটাকে কিন্তু খুব বেশি হিট করলে হবে না,
মিডিয়াম টেম্পারেচারের তেলে কিন্তু ছাড়তে হবে। একদম একটা ছেড়ে দিয়ে দেখতে হবে যে কীরকম তেলের টেম্পারেচারটা, সেটা দেখিয়ে দিই, তারপর আপনারা বুঝতে পারবেন যে এই তেলের টেম্পারেচারটা কীরকম আছে। এইভাবে একটা দুটো ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন তেল থেকে কোনো রকম বেশি কিছু অ্যাক্টিভিটি আসছে না। একদম মিডিয়াম টেম্পারেচারের তেল, এর থেকে বেশি গরম করবেন না, আর গ্যাসের টেম্পারেচারটা মিডিয়ামে রাখবেন। আর এরকম ছেড়ে দিলে যখন দেখবেন এরকম হালকা একটা পিলপিল করে উঠছে বা খুব একটা বেশি অ্যাক্টিভিটি আসছে না, তখনই বুঝবেন যে তেলটা কিন্তু এখানে পারফেক্ট রেডি। এবারে এই তেলের মধ্যেই আমি কিন্তু সবগুলো ছেড়ে দিচ্ছি। আর লাস্টের অংশটা আমি এইভাবে পাকিয়ে নিয়েছিলাম, যেটা লাস্টের যে ছাঁটটা পড়ে থাকে সেটা আমি এখানে দিয়ে দিলাম। এবারে শুধু ওয়েট করবেন এগুলো ওপর দিকে ভেসে ওঠা পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত এটা ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা একদম এইরকমভাবেই কমানো থাকবে। এখন একদম বাড়াবেন না, আস্তে আস্তে এটা টাইম দেবেন ভেসে ওঠার জন্য। ভেসে ওঠার পর এটাকে হালকা আঁচে ভেজে নিতে হবে। এইভাবে ছেড়ে দেওয়ার পর 30 সেকেন্ড হয়ে গেলে হালকা করে যদি এইভাবে একটু নাচিয়ে দেন বা দুলিয়ে দেন, তাহলে দেখবেন এগুলো কিন্তু খুব সহজে ইজিলি ওপর দিকে উঠে আসছে। কারণ বেশিক্ষণ তলায় থাকলে এটা লাল হয়ে যেতে পারে, এজন্য এইভাবে একটু দোল দিলে দেখবেন খুব সহজে ওপর দিকে উঠে যাবে, আর তলার দিকটা কিন্তু খুব একটা লালচে হবে না। এগুলো ভেসে ওঠার পর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একটুখানি বাড়িয়ে দেবো হালকা করে। হালকা করে এগুলোকে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে, আর কিছু করতে হবে না। এটা সাধারণত আপনাদের টাইম লাগবে 10 থেকে 12 মিনিটের মধ্যেই কিন্তু এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এইভাবে লো ফ্লেমে আস্তে আস্তে ভাজবেন। তবে যদি মনে হয় যে খাবার সোডার পরিমাণ বেশি হয়ে গেছে তবেই কিন্তু গ্যাসের ফ্লেম বাড়াবেন, তার আগে কিন্তু নয়। একটু উল্টে পাল্টে এইভাবে টাইম নিয়ে নিয়ে ভেজে নেবেন। এবার দেখুন চিনির রসটা যে আমি এখানে ঢাকা দিয়ে রেখেছিলাম, সেই চিনির রসটা দেখুন খুব বেশি ঠান্ডা করে ফেলবেন না, মিডিয়াম যেন গরম থাকে সেরকম রসের মধ্যেই কিন্তু এটা দিতে হবে। দেখুন এখানে মিডিয়াম কিন্তু গরম আছে, আঙুল ডুবিয়ে দেখা যাচ্ছে যে মিডিয়াম গরম আছে। এর থেকে বেশি গরমও দেওয়ার দরকার নেই, আবার এর থেকে ঠান্ডা দেওয়ার দরকার নেই, মিডিয়াম গরম থাকবে। এই রসের মধ্যেই কিন্তু আপনারা এই দই চপগুলো ভেজে এর মধ্যে দেবেন। তাহলে চলুন আমি ভেজে নিই, তারপর দেখিয়ে দিচ্ছি। এইভাবে একটু উল্টে পাল্টে ভেজে নেবেন, নাহলে একদিকটা সাদা একদিকটা লাল হয়ে যাবে। দুদিকটা সমানভাবে ভাজতে গেলে একটু উল্টে পাল্টে এইভাবে একটু নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। এবার আপনাদের মনে প্রশ্ন আসবে যে আমি যে টক দইয়ের জলটা ঝরিয়েছিলাম আবার সেই টক দইয়ের জলটা দিয়ে আবার ময়দাটা মাখলাম, এই কারণটা কি? আমরা চাইলে তো এই টক দইটা দিয়েই কিন্তু মেখে নিতে পারতাম, জল ঝরানোর কোনো প্রয়োজন নেই। এটা তো আপনাদের মনে প্রশ্ন আসবে, তার জন্য আমি বলি যে দেখবেন টক দই যখন নিয়ে আসবেন কোনো মিষ্টির দোকান থেকেই হোক বা বাড়িতে তৈরি করেন বা কোনো প্যাকেটজাত দই হোক না কেন, দেখবেন সবসময় দইয়ের ঘনত্বটা ঠিক থাকে না। কোনো দই দেখবেন একটু বেশি পাতলা, কোনো দই দেখবেন একটু বেশি মোটা, এরকম হয়। তো যদি আপনাদের মনে হয় যে খুব বেশি পাতলা দই আছে, সেক্ষেত্রে ওই 1 কাপ যদি টক দই দেন 2 কাপ ময়দার সাথে মাখলে কী হবে, ওটা খুব বেশি নরম হয়ে যাবে। আর আমাদের দই চপটা বানানোর জন্য এই ডোটাকে একটু শক্ত করে বানাতে হয়েছে মিডিয়াম স্ট্রাকচারে, তাই খুব বেশি নরম হয়ে গেলে কী হবে, আমরা এইভাবে কাটতে পারবো না। প্রথমে জলটা ঝরিয়ে নিলাম, ময়দার সাথে মাখলাম, তারপরে প্রয়োজন মতো যতটা পরিমাণ লাগবে সেই কনসিস্টেন্সিটা বুঝে ওই টক দইয়ের যে জলটা থাকবে সেই জলটা দিয়ে আমরা ময়দাটা মেখে নিলাম। এটাই হচ্ছে প্রধান কারণ, এছাড়া এর কোনো ব্যাপার নেই। আপনারা যদি খুব মোটা দই থাকে সেক্ষেত্রে আপনারা দিতে পারেন, তবে দেখবেন খুব বেশি পাতলা হয়ে গেলে কী হবে, আবার ওতে ময়দা খাওয়াতে হবে, আর ময়দা খাওয়ালে কী হবে, খাবার সোডার পরিমাণও বাড়াতে হবে, সেই হিসাবটা কিন্তু আপনাদের গোলমাল হয়ে যাবে। সেই গোলমালের জন্য কিন্তু দই চপের কোয়ালিটিটা খুব একটা ভালো আসবে না। সেজন্য যেটা ভালো হয়, আপনাদের সুবিধা হয়, সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এইভাবে করে দেখবেন। এবারে দেখুন এটা কত সুন্দরভাবে উল্টে পাল্টে একটু লাল লাল হয়ে আসছে। আমরা এটাকে আর একটু বেশি করে লাল করে নেব। এইভাবে অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু একদিকটা লাল আর একদিকটা সাদা হয়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ভাজা হচ্ছে। এইবার দেখুন এরকম লাল লাল যখনই হয়ে যাবে তখনই আমরা এগুলোকে তুলে নেব। আর এগুলোকে তুলে নেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নেবেন, তারপর তুলে নেবেন। দেখুন এখানে
এইরকম গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। এই রকম অবস্থায় আমরা তুলে নেব, এর থেকে বেশি আর কালো করব না। এরকম হয়ে গেলেই আমরা কিন্তু তেল থেকে তুলে নিচ্ছি। এইভাবে তেলটা ছড়িয়ে আমরা রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে রসের মধ্যে দিয়ে এটাকে ভালো করে ডুবিয়ে নেব। আচ্ছা, এটা ডুবিয়ে নেওয়ার পর এটাকে একটু হালকা গরম করে নেব, মানে একটা ফুট দিয়ে দেবো, তাহলেই কিন্তু এটা হয়ে যাবে। এবারে দেখুন এটাকে আমি উনুনে বসিয়ে দিলাম। দেওয়ার পর এতে একটু ঢাকা দিয়ে দেবো। এবারে দেখুন এটা ফুটে গেছে, ঢাকাটা আমি সরিয়ে নিচ্ছি। এবারে এটাকে দেখতে হবে যে কীরকম নরম হয়েছে। তো এটাকে আমি একবার জাস্ট এইভাবে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর আমি এটাকে অফ করে দিলাম। দেওয়ার পর এখান থেকে একটা তুলে আমি জাস্ট হাতে নিয়ে দেখছি। দেখতে পাচ্ছি যে এটা কিন্তু আগের থেকে অনেকটা নরম হতে শুরু করেছে, রসটাও কিন্তু টানতে শুরু হয়ে গেছে। তার মানে এটাকে আর ফোটানোর দরকার নেই। আমি গ্যাস অফ করে দিয়েছি। দিয়ে এটাকে একবার উল্টে পাল্টে এই রসের মধ্যেই কিন্তু আমি ডুবিয়ে রেখে দেব। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে এটা একদম রসে টইটম্বুর হয়ে যাবে। এই অবস্থায় আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম আর সম্পূর্ণ ঠান্ডা হতে রেখে দিলাম। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দেবো যেটা কীরকম হয়েছে। তাহলে দই চপগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর রসটা ধরে নিয়েছে, যতটা রস ধরার কিন্তু ততটাই ধরে নিয়েছে, বাকি রসটা কিন্তু পড়ে আছে, এমন কিছু বেশি রস কিন্তু এখানে বেঁচে যায়নি। এবার দেখুন দই চপটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। ভেতরের স্ট্রাকচারটা আপনারা দেখতে পাবেন, আমি যখন চামচে করে কাটছি দেখতে পাচ্ছেন ভেতরে এত সুন্দরভাবে একদম সফট, ভেতরে কোনো রকম কোনো আঁটি বা কোনো রকম শক্ত অংশ নেই, একদম পুরোটাই সমান। আঙুলে করে চাপ দিলে দেখছেন ইজিলি ভেঙে যাচ্ছে, তার মানে ভেতর আর বাইরে একদম সমান। এবার দেখুন এই দই চপগুলো রস থেকে তুলে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে আধ ঘন্টার মতো রসটাকে ঝরিয়ে নিয়েছি। তারপরে দেখুন দই চপ আপনারা নিশ্চয়ই সকলেই জানেন, একটু মাওয়া বা খোয়া ক্ষীর দিয়ে এটাকে ডেকোরেশন করতে হয়, তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো হয়, খেতে খুবই সুন্দর একটা টেস্টফুল আসে। তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। আমি এখানে দেখুন কোট করে নিচ্ছি মাওয়া দিয়ে। এখানে মাওয়াটাকে অল্প করে দিয়ে এইভাবে ঘুরিয়ে নিলেই মাওয়াটা খুব সুন্দরভাবে এর গায়ে ধরে নেবে। এখানে যদি আপনাদের মাওয়া বা খোয়া ক্ষীর না থাকে, গুঁড়ো দুধ দিয়েও কিন্তু এটা করতে পারেন, আর যদি নাও করতে চান কোনো অসুবিধা নেই, এমনিও খাওয়া যাবে। এবার দেখুন কত সুন্দরভাবে গায়েতে কিন্তু ধরে নিয়েছে। আরেকটা জিনিস বলি, এখানে আপনারা মাওয়া বা খোয়া ক্ষীরের পরিবর্তে যদি সন্দেশ দেন, সাদা মাখা সন্দেশ, সেটাও কিন্তু করতে পারেন, গুঁড়ো করে মাখিয়ে দেওয়া যাবে। এবার দেখুন এই মাওয়া দেওয়ার পর আমি এখানে দেখিয়ে নিচ্ছি, রসটা ঝরে যাওয়ার পর ভেতরটা দেখুন কত সুন্দর, একদম সফট। এটা কিন্তু বাড়িতে আপনারা তৈরি করে অন্তত 5 থেকে 6 দিন রেখে দিতে পারবেন সংরক্ষণ করে, কোনো খারাপও হবে না, একদম পারফেক্ট। বন্ধুরা আজকের এই দই চপ রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আর ভিডিওটা দেখার পর অবশ্যই একটা লাইক করবেন আর একটা কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হয়েছে, আর বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দেবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। নমস্কার।